আমি ঘরের মধ্যে আছি, চোরটা ঘরের মধ্যে ঢুকলো, মিষ্টিটা প্লেটের ওপরে আছে, বইগুলো টেবিলের ওপরে আছে, একটা বিড়াল টেবিলের ওপরে যা লাফ মারলো, একটা ছেলে বেড়ার উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল, আমাদের মাথার উপরে পাখা ঘুরছে, মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, আমাদের মাথার উপরে সূর্য থাকে, সে কলকাতাতে থাকে, সে আমেরিকাতে থাকে, সে বেহালাতে থাকে। এই রকম যখন আমরা সেন্টেন্স লিখব তখন আমাদের প্রেপোজিশনের গুরুত্ব অপরিসীম। আমরা যতই ভালো সেন্টেন্স লিখতে চাই না কেন আমাদেরকে প্রেপোজিশন শিখতেই হবে, কারণ প্রেপোজিশনটাকে যদি আমরা ভালো করে না শিখি আমরা সঠিক সেন্টেন্স লিখতে পারবো না। কারণ কোন ওয়ার্ডের আগে কি প্রেপোজিশন বসবে সেটা আমরা ভালোভাবে না শিখলে বুঝতে পারবো না। আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে। তাই আগের সিরিজে আমরা বিভিন্ন টাইম সম্পর্কে আমাদের প্রেপোজিশন দেখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা দেখব প্লেস বা জায়গা সম্বন্ধে। জায়গাটা শুধু জায়গা অর্থে নয়, বিভিন্ন জায়গা অর্থে আমরা এটাকে ব্যবহার করব। তাহলে দেখা যাক, আজকে আমরা দেখব ইন, অন, ইনটু, অ্যাট, অ্যাবভ, ওভার, আপন এই প্রেপোজিশনগুলো সম্পর্কে। তাহলে প্রথমে দেখা যাক ইন আর ইনটুর ব্যবহার। ইন মানেও মধ্যে, ইনটু মানেও মধ্যে, কিন্তু কিভাবে আমরা এই দুটোকে ডিফারেন্সিয়েট করব বা পার্থক্য নির্ধারণ করব দেখো। হি ইজ ইন দ্য রুম মানে কি, সে ঘরের মধ্যে আছে। দ্য থিপ ব্রোক ইনটু দ্য রুম তার মানে কি চোরটা কিছু একটা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়লো, সেটা দরজা ভাঙতে পারে। ক্লিয়ার? তাহলে ইন মানে এখানে যে হি ইজ ইন দ্য রুম, সে ঘরের মধ্যে আছে, এটা একটা পজিশন অফ রেস্ট বোঝায়। মানে কি রেস্ট মানে কি, এখানে আমরা কোনো মুভমেন্ট করছি না, এখানে কোনো চলাফেরা নেই, সে জাস্ট ঘরের মধ্যে আছে এবং তার কোনো চলাফেরা আমরা এখানে বোঝাবো না, সে জাস্ট ঘরের মধ্যে আছে। হি ইজ ইন দ্য রুম। কিন্তু যখন আমরা বলবো দ্য থিপ ব্রোক ইনটু দ্য রুম, তার মানে চোরটা ভেঙে ঘরের ভেতরে ঢুকেছিল, সেটা দরজা ভাঙতে পারে বা আরও জানালা গ্রিল যা ইচ্ছা ভাঙতে পারে। দ্য থিপ ব্রোক ইনটু দ্য রুম, যখন আমরা ইনটু বোঝাবো তখন আমরা একটা মুভমেন্ট বোঝাবো। সে কোনো একটা মুভমেন্ট মানে কি, সেটা একটা চলাফেরা, কোনো একটা কাজ, সেইটার মাধ্যমে সে কিছু করে সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে। তাহলে ইন মানে হচ্ছে একটা রেস্ট, আর ইনটু মানে কোনো একটা মুভমেন্ট, চলাফেরা, সেটা বোঝাবো। ক্লিয়ার? তাহলে আমাদের ইন আর ইনটুর কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা সেন্টেন্স দেখব। যেমন দ্য টেবিল ইজ ইন দ্য রুম, টেবিলটা ঘরের মধ্যে আছে। দ্য শুজ আর ইন দ্য বক্স, জুতোগুলো বক্সের মধ্যে আছে। দ্য বয় ফেল ইনটু দ্য ওয়েল, ছেলেটা কুয়ার মধ্যে পড়ে গেছিলো। তাহলে কুয়ার মধ্যে পড়তে গেলে তার ছেলেটাকে হেঁটে হেঁটে ওখানে যেতে হবে, কিছু মুভমেন্ট করলে তবেই সেটা পড়বে। কিন্তু দ্য টেবিল ইজ ইন দ্য রুম, টেবিলটা ঘরের মধ্যে আছে, সেটা কোনো মুভমেন্ট হচ্ছে না, সেটা জাস্ট ওই অবস্থায় আছে। দ্য শুজ আর ইন দ্য বক্স, জুতোগুলো বক্সের মধ্যে আছে, জুতোগুলো ওই অবস্থায় আছে, সেখানে কোনো মুভমেন্ট হচ্ছে না। কিন্তু দ্য বয় ফেল ইনটু দ্য ওয়েল, এখানে একটা মুভমেন্ট বোঝাচ্ছে। কারণ কি, ছেলেটা কোনো একটা চলাফেরা করেই তবে কিন্তু কুয়ার মধ্যে গেছে, এমনি যায়নি। তারপরটি কি, দ্য টাইগার মুভস ইনটু দ্য কটেজ, কটেজ হবে না, এখানে কেজ হবে। দ্য টাইগার মুভস ইনটু দ্য কেজ মানে কি, বাঘটা খাঁচার ভেতরে ঢুকলো। দ্য টাইগার মুভস ইনটু দ্য কেজ মানে কি, টাইগারটা বা বাঘটা খাঁচার ভেতরে ঢুকলো, তাকে মুভমেন্ট করে ঢুকতে হচ্ছে। তাহলে ইনটু মানে কোনো মুভমেন্ট বা চলাফেরা, ইন মানে একটা রেস্ট বা কোনো চলাফেরা বোঝাবে না। ক্লিয়ার? তাহলে ইন আর ইনটুর মধ্যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এরপরে কি দেখবো, অন, আপন, ওভার, অ্যাবভ, সবগুলোই উপরে বোঝায়, কিন্তু কিভাবে উপরে বোঝায় সেটা আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, নাহলে কিন্তু আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে হচ্ছে বইটা হচ্ছে টেবিলের উপরে আছে। ধরো এই টেবিল, এই বইটা এরকম আছে, তার দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, রেস্ট অবস্থায় আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এরকমভাবে বইটা পড়ে আছে, সেটাকে আমরা কি বলবো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ক্লিয়ার? তারপরটা কি, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, বিড়ালটা লাফ মেরে টেবিলের ওপরে উঠলো। ধরো এই টেবিল আছে, বিড়ালটাই লাফ মেরে এই টেবিলের ওপরে উঠে গেল। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, বিড়ালটা লাফ মেরে এই টেবিলের উপরে উঠলো। ক্লিয়ার? তারপরটা কি, দ্য বয় জাম্পড ওভার দ্য টেবিল, এবারে দেখো ওভার, দ্য বয় জাম্পড ওভার দ্য টেবিল মানেটা কি, ছেলেটা জাম্প মেরে বা লাফ মেরে টেবিলের উপর দিয়ে চলে গেল। তোর এই টেবিল, দ্য বয় জাম্পড ওভার দ্য টেবিল,
টেবিলে টাচ করলো না, কিন্তু দ্য বয় জাম্পড ওভার দ্য টেবিল, ছেলেটা টেবিলের উপর দিয়ে চলে গেল টাচ না করে। ওভার তাহলে কি টাচ না করা, জাম্প মানে কি লাফ মেরে ওখানে গিয়ে টাচ করে বসা। ক্লিয়ার? আপন আর ওভার। এবারে দেখো, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপরে ঘুরছে। এখানে আবার ওভারের অর্থটা চেঞ্জ হয়ে গেছে। ওভার মানে কি এই মাথার উপরে বোঝাবে। ক্লিয়ার? দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমাদের মাথার উপরে ঘুরছে। ক্লিয়ার? তারপরটা কি, দ্য প্লেন ফ্লু ওভার কলকাতা, প্লেনটা কলকাতার ওপর দিয়ে উড়ে চলে গেল। দ্য প্লেন ফ্লু ওভার কলকাতা, ওপর দিয়ে উড়ে চলে যাওয়া। এবারে দেখো, দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, সূর্যটা আমাদের মাথার উপরে আছে। এখানে অ্যাবভ কেন হলো ওভার না হয়? কারণ যখন আমরা ওভার বোঝাবো তখন সেটা সামান্য উঁচু হতে পারে, বা এমন কোনো উঁচুতে যেটা এটা মুভমেন্ট করে চলে যাচ্ছে এইরকম জিনিস বোঝাবো। হয় মাথার আমাদের সামান্য উঁচুতে বা কোনো একটা হরাইজন্টাল মুভমেন্ট এরমভাবে চলে যাচ্ছে, সেটাকে আমরা বোঝাবো ওভার। আর যখন আমরা বলবো অ্যাবাভ, তখন আমাদের সেটাকে অনেক অনেক ওপরে বোঝাবে। যেমন দ্য স্টার্স আর অ্যাবভ আওয়ার হেড, এরম বোঝাবো। দ্য মুন ইজ অ্যাবভ আওয়ার হেড, দ্য সান ইজ অ্যাবভ আওয়ার হেড, কারণ সান, সূর্য, চাঁদ, তারা আমাদের অনেক উপরে। কিন্তু যখন আমরা ওভার আওয়ার হেড বুঝিয়েছি তখন হয় আমাদের সামান্য উপরে আছে, নয় কোনো মুভমেন্ট করে কোনো জিনিস আমাদের উপর দিয়ে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এবার আমরা কিছু অন নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নেবো। দেখো, কিপ দ্য সুইটস অন দ্য প্লেট, কিপ দ্য সুইটস অন দ্য প্লেট মানে মিষ্টিগুলোকে টেবিলের উপরে রাখো, এই উপরে রাখা। ক্লিয়ার? প্লিজ সিট অন দ্য চেয়ার, চেয়ারের ওপরে বসো। প্লিজ সিট অন দ্য চেয়ার, চেয়ারের ওপরে বসো। মানে কারোর কিছু উপরে বোঝালে সেটাকে আমাদের বোঝাতে হবে অন, যেটাকে মিষ্টি রাখতে পারি, সেখানে আমরা বসতে পারি, সেখানে বই রাখতে পারি, যা ইচ্ছা হতে পারে, জাস্ট উপরে বসাটাই মেন। ক্লিয়ার? ডোন্ট সিট অন দ্য গ্রাস, ইটস ওয়েট, ঘাসের উপর বসো না, এটা ভিজে। মানে ঘাসের উপরে আমরা বসছি, এই ঘাসের উপরে আমরা বসছি, তাহলে অন। ঘাসের উপরে বসো না, এটা ভিজে। রাইট ইউর নেম অন দ্য এনভেলপ, এই ধরো আমাদের খাম, এখানে আমাদের এনভেলপের ওপরে আমাদের নাম লিখতে হয়। রাইট ইউর নেম অন দ্য এনভেলপ মানে জাস্ট এনভেলপের ওপরে আমাদের নাম লিখতে হয়। ছেলে ওপরে বোঝালে আমরা কি, অনের মানেটা কি তোমরা বুঝতে পারলে? ক্লিয়ার? তারপরে দেখো, ইন আর অ্যাট, ইন আর অ্যাট, ইন আমরা যখন কোনো বড় জায়গা বোঝাবে তখন আমরা ইন বোঝাবো, আর যখন আমরা ছোট জায়গা বোঝাবো তখন অ্যাট। যেমন হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে থাকে। হি লিভস ইন কলকাতা হতে পারে, হি লিভস ইন মুম্বাই হতে পারে, হি লিভস ইন আমেরিকা হতে পারে, হি লিভস ইন ইন্ডিয়া হতে পারে, হি লিভস ইন মানে কোনো বড় শহর বা কোনো বড় দেশের আগে আমরা ইন বসাবো। আর অ্যাট কখন বসাবো? যেমন আমাদের কোনো ছোট গ্রাম হতে পারে, ছোট জায়গা হতে পারে। যেমন আই লিভ অ্যাট বেহালা, আমি বেহালাতে থাকি। তোমরা তোমাদের গ্রামের যেখানে থাকো সেটা একদম ছোট জায়গা, সেখানে তোমরা অ্যাট বসাবে তোমাদের গ্রামের আগে। ক্লিয়ার? তারপরটা কি, হি লিভস ইন এ ভিলেজ, কিন্তু যখন আমরা ইন এ ভিলেজ, ইন এ সিটি, ইন এ টাউন, তখন আমরা অ্যাড না বসিয়ে তখন কিন্তু আমরা ইন বসাবো। যেমন সে গ্রামে থাকে, সে শহরে থাকে, বা সে টাউনে থাকে। ক্লিয়ার? তাহলে তখন আমরা কি বসাবো? ইন। সি লিভস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান, সে বর্ধমান ডিস্ট্রিক্টে থাকে। তাহলে এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমানের আগে অ্যাট না বসিয়ে আমরা ইন বসাবো। তাহলে ইন অ্যাট কনফিউশন ক্লিয়ার? একটা হচ্ছে বড় জায়গার আগে, একটা ছোট জায়গার আগে। কিন্তু যখন আমরা ইন এ ভিলেজ, ইন এ টাউন, ইন এ সিটি, তখন ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান বা যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে, তখন আমরা ইন বসাবো এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আশা করছি এই রকম যে কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এরপরে আমাদের আরও কিছু কনসেপ্ট আছে এই প্রেপোজিশনগুলো নিয়ে, সেটাও আমরা ক্লিয়ার করে নেব। আমরা প্রথম প্রেপোজিশনটা কি দেখেছিলাম? ইন মানে কি একটা চার দেওয়ালের মধ্যে কিছু আছে বা কারোর মধ্যে কিছু আছে, যেমন চারদিকে ঘেরা, তার মধ্যে কিছু আছে, সেটা আমরা ইন বুঝিয়েছিলাম। সেটা আমরা পজিশন অফ রেস্ট মানে কিছু আছে এই অর্থে বুঝিয়েছিলাম, সেখানে কোনো চলাফেরা বোঝায়নি। কিন্তু এখন আমরা ইন আর অ্যাটের একটা কনসেপ্ট দেখব, যেখানে ইন মানে আমরা বোঝাবো কিছু মুভমেন্ট, কিছু চলাফেরা, আর অ্যাট মানে একটা, যেটা আমরা ইনে বুঝিয়েছিলাম যে একটা কোনো থেমে থাকা অবস্থা, সেটা বোঝাবো। কিন্তু এখানে ইনটা এই চার দেওয়ালের মধ্যে আমরা বুঝিয়েছিলাম, কিন্তু এখানে অ্যাটটাকে আমরা চার দেওয়ালের মধ্যে নাও বোঝাতে পারি, কিন্তু আমরা একটা থেমে থাকা অবস্থায় কিছু বোঝাবো। দেখো, দ্য ট্রেন ইজ ইন মোশন, দ্য ট্রেন ইজ ইন মোশন মানে হচ্ছে কিন্তু ট্রেনটা চলছে। মোশন মানে কি চলাফেরা করা বা চলা। দ্য ট্রেন ইজ ইন মোশন, তাহলে কি এখানে ইন মানে কিন্তু একটা মুভমেন্টের আগে বসিয়েছে, মুভমেন্ট বোঝাচ্ছে। তাহলে কি ট্রেনটা চলছে। দ্য ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস, তার মানে কি
কাজটা চলছে, দ্য ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস। তাহলে এখানে আগে আমরা ইন মানে বুঝেছিলাম হি ইজ ইন দ্য রুম, মানে সে রুমের মধ্যে আছে, চার দেওয়ালের মধ্যে সে আছে। কিন্তু এখানে আমরা ইনটাকেই আবার কোনো চলাফেরা অর্থে ব্যবহার করলাম। তারপরটা কি, আই অ্যাম ওয়ার্কিং অ্যাট মাই ডেস্ক, আমি আমার ডেস্কে বসে কাজ করছি। ধরো এই সামনে তোমার টেবিল আছে, তার পাশে তোমার চেয়ার আছে, তুমি সেই চেয়ারে বসে এই টেবিলে কিছু কাজ করছো, তাহলে কি আই অ্যাম ওয়ার্কিং অ্যাট মাই ডেস্ক, আমি আমার ডেস্কে বসে কাজ করছি। সেখানে কিন্তু তোমার মুভমেন্ট হচ্ছে না, তুমি কিন্তু ওখানে বসেই আছো। ক্লিয়ার? তারপরটা কি, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ হতে পারে, অ্যাট দ্য ডোর হতে পারে, অ্যাট দ্য ট্রাফিক লাইটস হতে পারে। মানে কি সে দাঁড়িয়ে আছে, সে কোথায় দাঁড়িয়ে আছে? বাস স্টপ, যেখানে বাস থামে সেখানে, অ্যাট দ্য ডোর দরজার সামনে, অ্যাট দ্য ট্রাফিক লাইটস যেখানে ট্রাফিকের সিগন্যাল দিয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। তাহলে এখানে অ্যাট মানে কি কোনো একটা থেমে থাকা অবস্থা, রেস্ট অবস্থা বোঝাচ্ছে, আর এখানে ইন মানে একটা চলাফেরার জিনিস বোঝাচ্ছে। ক্লিয়ার? তারপরটা দেখো, রাইট ইউর নেম অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম, অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ, তোমার নামটা লেখো অ্যাট দ্য টপ অফ দ্য পেজ, পেজের ওপরে তোমার নামটা লেখো। এই ধরো পেজ, এখানে তোমার নাম লিখতে বলছে, পেজটা কিন্তু থেমে আছে, পেজটা কি চলাফেরা করছে? তোমার হাত চলাফেরা করতে পারে। তাহলে যখন অ্যাট দ্য টপ অফ দ্য পেজ মানে কি তোমার এই পেজের ওপরে লেখো, অ্যাট দ্য বটম অফ দ্য পেজ পেজের নিচে তোমার নাম লেখো, বা অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ সব পেজটা উল্টে দাও এবং লাস্টে যে পেজটা আছে সেখানে তোমার নাম লেখো। তাহলে সেটার আগে কি বসবে আমাদের? অ্যাট। তাহলে ইন অ্যাট এখানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আর একটা আমাদের ইন অ্যাটের কনসেপ্ট আছে, ভালো করে লক্ষ্য করো। হি ইজ অ্যাট অফিস, অ্যাট স্কুল, অ্যাট কলেজ, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য এয়ারপোর্ট। যখন অ্যাট বোঝাবে এই অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেশন আর এয়ারপোর্টের আগে এখানে সবসময় জানবে একটা কাজ বোঝাবে, ওয়ার্ক। মানে তুমি অফিসে কোনো কাজে আছো, স্কুলে কাজে আছো, কলেজে কাজে আছো, সেই কাজটা কি পড়াশোনার কাজ হতে পারে, স্টেশনে কি কোনো কাজে হতে পারে, এয়ারপোর্টেও কিন্তু কোনো কাজ। ধরো কোনো কর্মচারী এয়ারপোর্টে আছে, স্টেশনে আছে। ক্লিয়ার? এই অ্যাট যখন এর আগে এই ওয়ার্ডগুলোর আগে বসবে তখন কোনো কাজ বোঝাবে, কিন্তু এর আগে যদি হি ইজ ইন দ্য অফিস তার মানে এটা শুধুই ইনসাইড বোঝাবে। ইনসাইড মানে কি শুধুই ভিতরে আছে এই অর্থে বোঝাবে, এখানে আর কিছু বোঝাবে না, শুধু ভিতরে কেউ আছে এই অর্থে বোঝাবে। যেমন হি ইজ ইন দ্য অফিস, সে অফিসেতে আছে বা সে অফিসের মধ্যে আছে, সে কাজ করছে না করছে আমার দেখার দরকার নেই। কিন্তু হি ইজ অ্যাট অফিস যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমাদের সে অফিসের ভিতরে কাজ করছে এটাই বোঝাবো। যখন আমরা অ্যাট বসাবো তখন আমরা দি বসাবো না, কিন্তু যখন আমরা ইন বসাবো তখন আমরা অফিসের আগে দা বসাবো, তারপরের ক্ষেত্রে আমরা দি নাও বসাতে পারি। যেমন হি ইজ ইন স্কুল, হি ইজ ইন কলেজ, হি ইজ ইন ইউনিভার্সিটি, হি ইজ ইন এয়ারপোর্ট। তার মানে কি সে কলেজের মধ্যে আছে, স্কুলের মধ্যে আছে, এয়ারপোর্টের মধ্যে আছে, ইউনিভার্সিটির মধ্যে আছে। এখানে জাস্ট ওই ভেতরে আছে, এর বেশি আর কিচ্ছু নয়, শুধু ওর ভিতরে আছে এইটা বোঝানোর জন্য ইনসাইড এই অর্থে। কিন্তু অ্যাট মানে কাজ। ক্লিয়ার? গুলোবে না কিন্তু, অ্যাট আর ইনের এই ফাংশনটা আমাদের কিন্তু গোলালে চলবে না। এবারে ইন আর অন আমরা আরেকটা জিনিসের ক্ষেত্রে গুলিয়ে ফেলি, সেটা দেখব। এখানে আমরা তে অর্থে বাংলায় তয়কা তে এই অর্থে ব্যবহার করব। এখন বোঝার দরকার নেই, দেখো এখন তোমরা কনফিউজড হওয়ার দরকার নেই, আগে সেন্টেন্সগুলো দেখো। হি ইজ ইন বেড, সে বিছানাতে, তার মানে কি সে বিছানাতে আছে, হি ইজ ইন বেড, সে বিছানাতে। আমি কি বললাম? তে অর্থে ব্যবহৃত হবে, তয়কা তে। তারপরটা কি? ইন এ স্ট্রিট, আই লিভ ইন এ স্মল স্ট্রিট নিয়ার দ্য স্টেশন, আমি একটা ছোট রাস্তাতে, স্টেশনের কাছে একটি ছোট রাস্তাতে থাকি। তাহলে কি ইন এ স্মল স্ট্রিট মানে একটা ছোট রাস্তাতে, আবার এখানে তে। ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কোথায় ওড়ে? পাখিরা আকাশেতে ওড়ে। ইন দ্য ওয়ার্ল্ড, হোয়াট ইজ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবথেকে বৃহত্তম শহর কোনটা? পৃথিবীতে, তয়কাতে। ইন এ নিউজ পেপার হতে পারে, ইন দ্য নিউজ পেপার হতে পারে। আই হ্যাভ রেড দিস ইন দ্য নিউজ পেপার, আমি এটা খবরের কাগজে তে পড়েছি বা খবরের কাগজে পড়েছি, কিন্তু আমরা তেটাকে উচ্চারণ করি। যেমন আমি খবরের কাগজেতে পড়েছি। তারপরটা কি? ইন এ ফটোগ্রাফ বা ইন এ পিকচার, ইউ লুক বিউটিফুল ইন দ্য পিকচার, তোমাকে ছবিতে খুব ভালো দেখায়। ইউ লুক বিউটিফুল ইন দ্য পিকচার, ওই ছবিতে তোমাকে খুব ভালো দেখায়। তাহলে ছবিতে, ইন দ্য পিকচার তে। ইন এ কার, ইন এ ট্যাক্সি, ডিড ইউ কেম হেয়ার ইন ইউর কার, তুমি কি এখানে তোমার গাড়িতে করে এসেছো? তাহলে ইন ইউর কার, গাড়িতে। কিন্তু এখানে আমাদের ইন তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের অনটাও এগুলোর সাথে কনফিউজ করলে চলবে না। অনটাকে আমরা স্পেসিফিক কিছু জিনিসের সাথে ব্যবহার করি, সেটা দেখো।
আই কেম হেয়ার অন এ বাস অন এ ট্রেন। আমি একটি আমি এখানে বাসেতে বা ট্রেনেতে করে এসেছি। যখন আমরা বাস বোঝাবো আর ট্রেন বোঝাবো বা এখানে আমরা শিপও বোঝাতে পারি, জাহাজ, SHIP শিপ, এখানে আমরা জাহাজ বোঝাবো তখন কিন্তু আমরা অন বোঝাবো, কিন্তু আমরা কার ট্যাক্সি হলে ইন বোঝাবো। দুটোর অর্থই কিন্তু তে। ক্লিয়ার? তাহলে বাস ট্রেন শিপ হলে অন, কার ট্যাক্সি হলে ইন। ক্লিয়ার? দ্য অফিস ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর হতে পারে, দ্য অফিস ইজ অন দ্য গ্রাউন্ড ফ্লোর। তাহলে অফিসটা কোথায়? গ্রাউন্ড ফ্লোরেতে। এবার অন দ্য গ্রাউন্ড ফ্লোর লিখতে হবে, কিন্তু আমাদের ইন দ্য গ্রাউন্ড ফ্লোর লিখলে ভুল। ওটা ফার্স্ট ফ্লোর হতে পারে, সেকেন্ড ফ্লোর হতে পারে, থার্ড ফ্লোর হতে পারে, যে কোনো ফ্লোর হতে পারে। তাহলে সেই ফ্লোরের আগে আমাদের কি লিখতে হবে? অন। তাহলে ক্লিয়ার? আরেকটা দেখো, আই মেট হার অন দ্য ওয়ে। আমি তাকে রাস্তাতে দেখেছিলাম। আই মেট হার অন মাই ওয়ে হোম। মেট হার অন মাই ওয়ে হোম মানে কি আমি যখন বাড়িতে আসছিলাম তখন আমার তার সাথে দেখা হয়েছিল। আর আই মেট হার অন দ্য ওয়ে মানে তাকে আমি রাস্তাতে দেখেছিলাম। একটা বাড়িতে আসার সময় দেখেছিলাম আর একটা রাস্তাতে দেখেছিলাম। দুটোই রাস্তাতে দেখেছি, একটা বাড়িতে আসার সময় দেখেছি আর একটা জাস্ট রাস্তাতে দেখেছি। ক্লিয়ার? তাহলে এখানে অন দ্য ওয়ে, অন মাই ওয়ে হোম, এখানে কিন্তু ইন লিখলে হবে না। এখানে এই যে ইন অনগুলো আমি লিখেছি এগুলো কিন্তু তোমরা সচরাচর ইন আর অনের সাথে গুলিয়ে ফেলতে পারে, তাই এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এর সাথে সাথে আমাদের এই যে প্লেস নিয়ে বা জায়গা নিয়ে যেসব কনসেপ্ট ছিল সেগুলো আমাদের আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি তোমাদের কিছু এক্সারসাইজ এখানে পেস্ট করে দেবো। তোমরা এক্সারসাইজগুলো সলভ করার পর দেখবে তোমাদের এই প্লেস নিয়ে প্রিপোজিশন সম্পর্কে আর কোনো সন্দেহ থাকছে না। তোমরা খুব সুন্দর এবং নিখুঁত নির্ভুল সেন্টেন্স, যে কোনো ধরনের সেন্টেন্স এই প্লেসের ক্ষেত্রে বা আগের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম টাইমের ক্ষেত্রে অনায়াসে লিখতে পারবে। তোমাদের আর প্রিপোজিশন নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কারণ নেই। তাহলে আজ এই পর্যন্তই। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের ক্লাস ভালো লেগেছে। এরপরে আমরা আরও প্রিপোজিশনের সিরিজ নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।